মামা, আজকের মালটা মনে হইতেছে অনেক কড়া। আরে বাবা, সেই বিনি কইছে। শুধু দেশি সবজি খেয়ে তোদের এই অবস্থা? আরে তুই এটারে দেশি কইলি কেন? হ্যাঁ, এটার কবি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল, বুঝছস? মাগার সবাই বেইমানি করলেও এই মালটা কখনো বেইমানি করে না। আজকে ভাবতেছি তোদের ফরেন খাওয়াবো। ফরেন? তুই সত্যি কথা কইতেছস? এলাকার সকল চাঁদার দায়িত্ব আমার হোক, তখন শুধু ফরেন না, আরো অনেক কিছুই হবে। আয় হায় রে, এই যে নেশার ধান্দা করে তো ভুলেই গেছি। নেতা আসার সময় হয়ে গেছে। তোরা বললে আমি ভুলিনি, কারণ এটা আমার অনেক দিনের সাধনা। হাতে সময় কম। দোস্ত, অনেক দেরি হয়ে গেছে রে। নেতা তো অনেক বকাবকি করবে। আর দাঁড়া, দেখি গাড়ি আসে নাকি। উল্টা দিকে একটা আসতেছে। ঠেকাবো? আরে না, দেখ না এদিক থেকে কোনো গাড়ি পাইলে তোলা। গাড়ি তো পাচ্ছি না রে। ওই যে ওইদিকে একটা ওই দাঁড়ান, শোনেন, আমার তারা আছে, আপনি অন্য রিক্সায় যান। অন্য রিক্সা যাব মানে? আমি একজন মেয়ে মানুষ, আপনারা অন্য রিক্সা যান। আরে একদম চুপ, যেটা কইতে সেটা কর, তাড়াতাড়ি রিক্সাতে নাম। বাবা, রোজা রাখছি, তাছাড়া আমার রিক্সায় চার্জ নাই। এই তিনজন মানুষ নিয়ে এত দূর যাবো কিভাবে? বরঞ্চ আপনারা একটা অন্য রিক্সা দেখে নিন। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? তুই আমার চিনোস আমি কে? বাবার বয়সে একজন রোজাদার ব্যক্তির গায়ে হাত তুলতে তোর লজ্জা করলো না? একটাবার তোর হাত কাঁপলো না? তোরা তো এক একটা মানুষ না, এক একটা অমানুষ। তোর এত বড় সাহস! এই থাম, তোরা খুব ভালো করে জানোস আমি মেয়ে মানুষের গায়ে হাত দিই না। আর তা না হলে শোন, আল্লাহ যদি না চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই কারো ক্ষতি করার। মামা চলেন। দোস্ত, এটা কি হইলো? তুই মাইয়াটারে এমনি এমনি ছেড়ে দিলি? এই থপ্পড়ের বদলে ওর পরিবারের সবার জীবন আমি নরক করে ছাড়বো। দেখি ওকে কে বাঁচায়। তোর একটা কাজ কর, ওর পরিবারে কে কে আছে, ও কোথায় থাকে, এই সব খোঁজ লাগা। যা, আমি আজকে নেতার কাছে যাব না। ঠিক আছে, থাক। তুই কি ব্যস্ত? কিছু বলবে? একটু ব্যস্ত হচ্ছে। না, বলছিলাম যে তোর ভাই তো অনেকদিন ধরেই ঘরে বসা, কোনো কাজকর্ম নাই। এদিকে রোজার বাজারও শেষ হয়ে গেছে। বুঝছি। এনো, যা লাগে কিনে নিও। আমি না
কখনোই তোকে দেবর মনে করিনি। সবসময় আমি মনে করি তুই আমার আপন ছোট ভাই। আরেকটা কথা বলি ভাই, আবার কি? তুই ছাড়া তো আমার দুনিয়াতে আর কেউ নাই। আমার যত সুখ দুঃখ সব কথাই আমি তোর সাথে শেয়ার করি। আর তোকে তো আমি কোনোদিন নিজের দেবরই মনে করি না। তোকে আমি আমার আপন ছোট ভাই মনে করি। আর তাই যা বলতে চাও সরাসরি বলো। না, বলছিলাম কি দেখ, বিয়ের পর থেকে তোর ভাই তো আমাকে কিছুই দিতে পারেনি। আমি না অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছি। আর তুই যদি কিছু টাকা দিস তাহলে এবার ঈদে একটা স্বর্ণের চেইন কিনতে চাই। ঈদের সময় কই থাকি নিজেও জানি না। এই টাকাটা নাও, যা লাগে কিনে নিও। আমি যে বললাম তুই আমার দেবর না, তুই আমার আপন ছোট ভাই। আসলেই তুই আমার আপন ছোট ভাই। শোন, আজকে আমি ইফতারের সময় তোর পছন্দের সব রান্না বাড়া করব। তুই খেয়ে তারপরে বাইরে যাবি। হুম? ঠিক আছে, তুমি এখন যাও তো, কাজ করতে দাও। উসমান, 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 এদিকে পুলিশ আসতেছে। কি বলো ভাইয়া? হো, তুই তাড়াতাড়ি পালা। এই তোমার জন্য, আমার ভাইয়ের এই অবস্থা। আরে কি আশ্চর্য, তোর ভাই তো আগে থেকেই খারাপ ছিল, তুমি এখন আমাকে উল্টাপাল্টা দোষ দিচ্ছ কেন? এই উল্টাপাল্টা কথা বলবো না। তোমাকে বিয়ে করার আগে আমার ভাই অত্র এলাকার সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল। টিচাররা আমাকে সবকিছু বলেছে। ঘোড়ার ডিম বলেছে। তোমার এত কথা বলতে লজ্জা করে না? হ্যাঁ, বিয়ের পরে তুমি আমাকে কি দিতে পেরেছো? ঠিক মতো তো 2 বেলা খাবার পর্যন্ত দিতে পারো না, আবার এত বড় বড় কথা। আর তোমার ভাই যদি আমার জন্য খারাপ হয়ে থাকে না, বেশ হয়েছে। আমার যা ইচ্ছা আমি তাই করব। বিয়ে পারলে আমাকে ঠেকায়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলফাজ, আলফাজ কই রে? জেব্বা আরে নামাজে যাবে, দেরি হয়ে যাচ্ছে তো, চল। চলেন। জয় নামাজ কই? তোকে আমি কতবার বলেছি যে খালি পাকার উপর আমি নামাজ পড়তে পারি না, আমার পায়ে ব্যথা করে। যা যা যা, যা, একটা জায়নামাজ নিয়ে আয়, যা তাড়াতাড়ি কর। এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না, সারা জীবন বোকাই থেকে গেল। আব্বা চলেন। আনছিস? হ্যাঁ ঠিক আছে, চল। বাবা কোথায় যাচ্ছ? কেন রে মা, আমরা তারাবি নামাজ পড়তে যাচ্ছি মসজিদে। আজকে বাসায় নামাজ পড়লে হয় না? কেন রে মা? ওই ছেলেগুলো তো খুব খারাপ। আমার না খুব ভয় হচ্ছে, যদি কিছু করে ফেলে। কি যে বলিস না মা, আরে আমি সেনাবাহিনী থেকে অবসর নিয়েছি ঠিকই, কিন্তু সেনাবাহিনীর ট্রেনিংটা তো এখনো ভুলে যায়নি। আসুন মা, আমরা ভালো কাজে যাচ্ছি, আমাদের সঙ্গে আল্লাহ আছে, কিচ্ছু হবে না। আব্বা, আপনি যাই কিছু বলেন না কেন, আয়শা একটু সাহস বেশি দেখাইছে। এখনো যুক্ত বেশি ভালো না, কারো বিপদে কেউ এগিয়ে আসে না। শোন ভাইয়া, আমার জায়গায় তুই থাকলে তুই কি করতি? কেন, আমি ঝামেলা না করে চলে আসতাম। মাদ্রাসায় পড়ে তুই এই কথা বলছিস? কেন, তুইও তো মাদ্রাসায় পড়ছিস, তুই ছেলেদের সাথে ঝামেলা করতে গেলি কেন? আহা, তোরা কি শুরু করলি? এখন নামাজে যাবো এই সময়, তোরা একটু চুপ কর প্লিজ। বাবা, খুব ভয় হয়, মার মতো যদি তোমাদেরকেও হারিয়ে ফেলি। হাসেন, কি বলছিস তুই? আমাদের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আসুন, আমরা নামাজ পড়তে যাচ্ছি, তারাবি নামাজ শেষ হলে সোজা আমরা বাসায় চলে আসবো। কি রে? হ্যাঁ, কিচ্ছু হবে না আমাদের মা, তুই একদম চিন্তা করিস না। ফিয়ামানিল্লাহ। মসজিদ থেকে বের হয়ে কোথাও যাবে না, সোজা কিন্তু বাড়িতেই আসবা। আচ্ছা ঠিক আছে রে মা, সোজা বাড়িতে চলে আসবো। হ্যাঁ, একেবারে আমার মায়ের মতো তুই শাসন করিস। চল চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল। কি রে, আর কত সময়? এই তো হয়ে গেছে গা মা, হবাই তো এলাম।
তোদের দিয়ে আর কিছু হয় না, একটা ভাল বানাইতে এত সময় লাগে। এই, 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 পুলিশ! বুঝলি আলফাজ, জি আব্বা। রোজার দিন একটা আলাদা প্রশান্তি পাওয়া যায়। হ্যাঁ, এই যে রোজা থেকে সারাদিন খাওয়া নাই, আবার রাতে একসঙ্গে মনে কর যে 20 রাকাত নামাজ পড়ি আমরা, তারপরেও বেশ ভালো লাগে। হ্যাঁ, আলফাজ, আরে কে যেন পড়ে আছে, চল 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 দেখি। এই শ্বাস প্রশ্বাস এখনো চলছে, চল চল চল, ওকে নিয়ে যাই আমরা। আব্বা, এ নিলে ঝামেলা হইতে পারে, চলেন চলে যাই আমরা। গাধা কোথাকার, কি ঝামেলা হবে? হ্যাঁ শোন, মানুষ হয়ে একজন মানুষকে বাঁচানো বা সেবা সুস্থতা করা, এটা হচ্ছে মানবিক দায়িত্ব। চল, ধর 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 ধর। বাবা, এটা তুমি কি করলা? যার ভয়ে আমি অস্থির তাকেই তুমি বাড়িতে নিয়ে আসলা? মারে, এটা ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না। আমি একজন মানুষ হিসেবে এটা দায়িত্ব মনে করেছি, সেই জন্য ওকে আমি সাথে করে বাড়িতে নিয়ে আসছি। সেটা ঠিক আছে, কিন্তু ও তো একটা খারাপ মানুষ। মারে, আমি মানলাম ও খারাপ মানুষ, কিন্তু শোন, আল্লাহ যদি চায় না, একজন খারাপ মানুষকে ভালো করতে এক মুহূর্ত সময় লাগে না, বুঝলি? আব্বা, এখন সময় নষ্ট করে লাভ নাই, ওনাকে সুস্থ করার ব্যবস্থা করতে হবে। দেখি আমি কোনো ডাক্তার পাই কিনা। তাহলে হয়েছে, তুই ডাক্তার আনতে গেলে রাত পার হয়ে যাবে, কিন্তু ডাক্তার আসবে না। মারে, তুই এক কাজ কর, তুই একটু ওর দিকে খেয়াল রাখিস, আমি ওর সঙ্গে যাই, ঠিক আছে? তুই খেয়াল রাখিস, চল। আমি কোথায়? পুলিশ? পুলিশ কোথায়? শান্ত হন, শান্ত হন। আপনি নিরাপদে আছেন, এখানে কোনো পুলিশ নেই। কিন্তু আমি এইখানে কিভাবে এলাম? আপনি আমাদের বাসার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন। নামাজ পড়ে আসার সময় আমার বাবা আর ভাই আপনাকে বাসায় নিয়ে আসে, আর এখন ডাক্তার আনতে গেছে। বুঝছি, আসলে আমাকে পুলিশে তাড়া করছিল। আমি দৌড়াতে গিয়ে গাছের সাথে ধাক্কা খাই, তারপর আর কিছু মনে নেই। আপনাদের ধন্যবাদ আমার জীবনটাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। ভুল, জীবন দেওয়া আর নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনি যা চান তাই হন, আমাদের কোনো কিছু করারই ক্ষমতা নেই। এত সুন্দর কথা আমি আগে কখনো শুনিনি। একটা অনুরোধ করব, রাখবেন? জি, বলেন। ওই দিন আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, সেদিনের ঘটনার জন্য আমি অনেক লজ্জিত। দয়া করে আমাকে কি মাফ করা যায়? আল্লাহ অতি ক্ষমাশীল, যারা মানুষকে ক্ষমা করেন
তাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। আপনাকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। আপনার যে কোনো শর্ত আমি মানতে রাজি। যদি বলেন টাকা লাগবে আমি দিব, যদি বলেন কাউকে মেরে ফেলতে আমি মানতেও রাজি। না না, এমন কোনো কিছুই না। তাহলে আপনি টানা 7 দিন রোজা রাখবেন আর নামাজ পড়বেন, পারবেন? কি, এতে আপনার লাভ কি? লাভ ক্ষতির হিসাব করে কোনো কিছু হয় না। পারবেন কিনা বলো। এই শর্ত বাদে অন্য কিছু দেওয়া যায় না? না। বুঝছি, এই শর্ত মানতে আমার জন্য একটু কঠিন হবে, তবু আমি করব বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, কথা দিলাম। আল্লাহ কিন্তু সাক্ষী থাকলো, আপনি কিন্তু চাইলেও তাকে ফাঁকি দিতে পারবেন না, সুতরাং সাবধান। আরে ডাক্তার তো পেলাম না। ডাক্তার আর লাগবে না, তোমরা যাওয়ার পরেই তার জ্ঞান ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব। এখন একদম কথা বলবে না, এখন বিশ্রাম নিবে, ঠিক আছে? আগে সুস্থ হয়ে উঠো, তারপরে তোমার সব কথা শুনবো। আচ্ছা রাহাত, আমি আসছি। হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে শুয়ে। হ্যাঁ, এই আলফাজ এদিকে আয়। ওই যে এক কাজ কর, এটা ধর। ওই যে ওর কপালের ওখানে লেগেছে, ঠিক আছে? ওটা ভালো করে লাগাই দিয়ে। ঠিক আছে আব্বা। আর তুই খেয়াল লাগিস, আমি পাশের রুমে আছি, ঠিক আছে? কোনো সমস্যা হলে লাগিস। কি শুরু করছো? হ্যাঁ, সারা রাত কি ফোন নিয়ে বসে থাকবা, ঘুমাবা না? বাড়িটা আমার কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। মোবাইলে এতবার কল করতেছি, মোবাইলটাও বন্ধ। তারে রেখে আমি ঘুমাই কিভাবে? ঘুমাই কেমনে? তোমার ভাই যেমন কর্ম করছে এখন সেটার ফল পাইতেছে। তাকে নিয়ে চিন্তা করে তুমি কি করতে পারবা শুনি? ছোটবেলায় বাবা মা মারা যায়, মাইটারে আমি কুলে পিঠে করে বড় করছিও, একটু আঘাত লাগতে দেয়নি। আমার ভাইটার শরীরে একটু আঘাত লাগলে মনে হইতো আমার কলিজের ভেতরে আঘাত লাগছে। এ কথা তোমারে কইয়া লাভ কি? তুমি তো আর এসব বুঝবা না, এসব বোঝার মনে সত্য তোমার মধ্যে নাই। তাই নাকি? তোমার তো এত মনুষ্যত্ব বোধ, এই মনুষ্যত্ব বোধ দিয়ে কি করতে পারছো সারা জীবনে? হ্যাঁ, কিছু করতে পারছো? দেখো, আজকে আমার মনটা এমনিতেই খারাপ, এত রাতে তোমার সাথে ঝগড়া করতে চাই না। তোমার ইচ্ছে হচ্ছে তুমি ঘুমাও। কিভাবে ঘুমাবো বলো তো? ঘরের মধ্যে একটু পর পর ফোন নিয়ে ট্রাই করতেছো, তোমার ভাইকে হাই হুতাশ করতেছো। এইভাবে যদি ঘরের মধ্যে কেউ হাই হুতাশ করতে থাকে তাহলে কি সেই ঘরে ঘুমানো যায়? তোমার ভাইকে নিয়ে যদি তোমার এত টেনশন হয়, এত চিন্তা, তোমার ঘুম আসতেছে না, তাহলে যাও না, বাইরে যাও। বাইরে গিয়ে তুমি চিন্তা করো, কেউ তোমার না করবে না, যাও। হ্যাঁ, আমি তো যাব। ভাই তো আমার হারাইছে, খুঁজতে হলে তো আমাকেই খুঁজতে হবে। তুমি তো আর যাবা না, কারণ তুমি তো ওরে কখনো ভাই মনে করতে পারো নাই। ভাইটা হচ্ছে আমার, তোমার না। একেবারে ভাই প্রীতি যে
আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল। কি বাবা, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, আমি ঠিক আছি। তবে আঙ্কেল, আমার এখন যেতে হবে। কি বলছো বাবা? এই গভীর রাতে তুমি কোথায় যাবে? না না, এখন আপনি যেতে পারবেন না, এখন তো অনেক রাত হয়ে গেছে। আমার কাছে আবার দিন রাত, আমার কাছে সব কিছুই সময়। এখনই শর্তের কথা ভুলে গেলেন? সেহরি খেয়ে তারপর যাবেন। হ্যাঁ, আয়েশা একদম ঠিক বলেছে। সেহরি খেয়ে রেস্ট নিয়ে তারপরে সকালে তুমি যাবে। জি। একটা প্রশ্ন করি, উত্তর দিবেন? হ্যাঁ, বলেন। দুনিয়াতে এত পথ থাকতে আপনি এই পথে কেন হাঁটলেন? এই রাস্তায় কেউ সেধে আসে? ইচ্ছা করে আসে না, আসতে বাধ্য হয়। আমিও এটা হয়েছিলাম। মানে? মানে অনেক ছোটবেলায় বাবা মা মারা যায়, কখনো বাবা মার ভালোবাসা পায়নি, বড় ভাই মানুষ করে। ভাইয়ের অনেক ইচ্ছা ছিল আমাকে অনেক বড় অফিসার বানাবে। কিছুদিন পর ভাই বিয়ে করলো, নতুন ভাবি আসলো। ভাবি আসার পর থেকেই অনেক ধরনের ঘটনা ঘটে গেছে আমার লাইফে। তারপর ভাবি, হুম। আজকে ফর্ম ফিল আপের শেষ দিন, টাকা দাও। টাকা? আমি টাকা পাবো কোথায়? কোথায় পাবে মানে? কেন, ভাইয়ের টাকা রেখে যায়নি? তোমার ভাইয়া এতগুলো টাকা কোথায় পাবে বলো তো? সে নিজেই তো ঠিক মতো চলতে পারে না, আর সংসারটা চলতেছে কত কষ্টে সেটা তোমার কোনো ধারণা আছে? আর এত পড়ালেখা করে তুমি কি করবে বলো তো? কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই তো বলছি। এত পড়ালেখা করে কি হবে বলো? আমার পরিচিত অনেক মানুষ আছে যারা বড় বড় ডিগ্রিধারী হয়েও কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। আমি বলি কি, পড়ালেখা বাদ দিয়ে যে কোনো অন্য একটা কাজ করো যেটাতে কিছু পয়সা ইনকাম হবে, বুঝছো? ভাবি, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোর সাথে জরুরি কিছু কথা আছে রে ভাই। বলি কি, দেখ না, ওসমানের পড়ালেখার খরচ চালাতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমি শুনেছি তুই নাকি খুব ভালো একটা কাজ করিস, সেখান থেকে অনেক টাকা ইনকাম হয়। হ্যাঁ ভাবি, আপনি একদম ঠিক শুনেছেন। আমি বলি কি, তোর সাথে একটু ওসমানকেও কাজে নে না ভাই, তাহলে আমাদের খুব উপকার হয়। ও, আপনি যখন বলেছেন তাহলে তো আর না করতে পারি না। কিরে ওসমান, যাবি তো? অনেক টাকা ইনকাম। যা ভাই। অনেক টাকা? হ্যাঁ, অনেক টাকা ইনকাম। শোন, চল আজকে থেকেই তোকে আমার সাথে কাজে নিয়ে যাব। অনেক টাকা ইনকাম করতে পারবি। আয়, চল চল চল। তারপর থেকে আর পড়ালেখা করা হয়নি। পরে জানতে পেরেছিলাম আমার ভাই আমাকে ফর্ম ফিল আপের টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকা আর আমি পাইনি। আমার বন্ধু মফা আমাকে নিয়ে নিয়ে এসি, নিয়ে এসিস না? দেখায় বনো, আরে বহ বেদা, বহুত করে আইছে, আইতে চাই নাই, পরে আমি দূর করে লই এলাম। শোন, এটা ধর, আরে ধর। আর ধর বেটা। এক কাজ করবি, এটা নিয়ে বাজারে রবির দোকানে দিবি। এটা দিলে রবি তোর 1,000 টাকা দিবে। ওটা নিয়ে সোজা আবার আমার কাছে চলে আসবি। আর একটা কথা, মানুষজন থাকলে এটা দিবি না, চুপি চাপি হাতে দিবি। পারবি না? আরে পারবো না, বাড়তে পারতে শিখবো, সমস্যা নাই। ঠিক আছে। তারা নিব, টেনশন করিও না, একটা ব্যবস্থা হবে, ঠিক আছে? দেখি কি করা যায়। ছাড়ো, দেখেন কি করতেছে ওখানে। ধর। না না, আমি এসব খাই না। আরে খা বেটা দে। আরে বলাটা, ঠিক আছে। আরে লো বেটা, একবার লো। আরে এদিকে আয়। হ্যাঁ, আরে আস্তে আস্তে দে, একটা দিলে এরকম প্রথম প্রথম এরকম দে, আর একটা দে। দাও। হ্যাঁ।
আরে শোন, দুই এক টান দিলে কিছু হয় না, দে। এই দে তো, দে। আরে আরেকটু আছে। এলাকাটা খুব নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা নোট করে রাখো। আর উপর থেকে যেভাবে চাপ দিচ্ছে, আর দেশেরও খুব অবস্থা ভালো না। মাদক নিয়ন্ত্রণটা করার জন্য আমাদের নতুন একটা টিম গঠন করতে হবে, বুঝছো? জায়গাটা নোট করে রাখো, এটা নিয়ে আমরা বসবো। আসো, ওই কাজটা শেষ করে আসো। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। আবার আরেকটান দে, আরেকটান দে, আরেকটান দে। তারপরেই আস্তে আস্তে এলেই না আসা। আল্লাহ আপনাকে কবুল করুক। শোনো বাবা, আল্লাহ মানুষকে অনেকভাবে পরীক্ষা করে, এটাও তোমার জীবনের একটা পরীক্ষা মনে করো। মায়েশা, সেরি খাওয়ারও সময় প্রায় হয়ে গেছে। তুই এক কাজ কর, সবকিছু রেডি কর, আমরা আসছি। যা মা, যা। ঠিক আছে। শোনো বাবা, এগুলো নিয়ে একদম মন খারাপ করো না। আসলে উপরে একজন আছেন না, তিনিই সবকিছু নির্ধারণ করেন। উনিই দিয়েছেন, আবার উনিই সবকিছু ঠিক করে দিবেন। ঠিক আছে, একদম মন খারাপ করবে না। এখন থেকে চেষ্টা করবে ভালো রাস্তায় চলার। এগুলো সবকিছু বাদ দিয়ে নামাজ কালাম পড়বে, দেখবে এমনি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন এবং সবকিছু ভালো করে দিবে। ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। কিরে, এখন আইতেছে না কেন? কইছি তো ওই যে আইছে। কি হয়েছে, ডাকছিস কেন? তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। এই, কাজ আছে মানে? আজকে যে নেতার বাসায় পার্টি আছে, এটাকে ভুলে গেছোস? ভুলিনি, মনে আছে। তাইলে যাবি না? যাবো না, তোরা যা। এই, না যাওয়ার কারণটা কি? হ্যাঁ, কত? কারণ কিছু না, ভালো লাগছে না। কি রে, পাগল টাগল হয়ে গেছে নাকি? পাগল হয়েছে কিনা জানি না, তাই কারণ একটা আছে। হ্যাঁ আছে, কারণটা আমি রোজা। কি? তুই রোজা? এনেন ভাড়া 40 টাকা। কিসের 40 টাকা ভাড়া? মিরের বাজারে কিন্তু রেগুলার আসা যা করি 20 টাকা ভাড়া। ভাই 40 টাকা ভাড়া। তুই বেটা বেশি কথা বলছ বেটা, তোর 1 টাকা ভাড়া দিব যা বেটা। এ ভাই থামেন। কোত্থেকে আসছেন উনি? মিরাবাজার থেকে। মিরের বাজার। মিরের বাজার থেকে এখানে ভাড়া 40 টাকা। আমাকে 40 টাকা দেন। এখানে 20 টাকা ভাড়া, আমি রেগুলার আসি। আপনি কি দালালি করতে আসছেন এখানে? এই বেটা একদম চুপ, একটা কথা বলবি না। এইখানে ন্যায্য ভাড়া যেটা, সেটাই তুই দিবি। টাকা দে যা। আপনি যান। এদিকে আয়। কান ধর, কান ধর। কান ধরে উঠবি আর বসবি আর বলবি আমি জীবনে কোনোদিন কাউকে ঠকাবো না। বল। আমি আর জীবনে কাউকে ঠকাবো না। যা। কি রে দোষ, তোর কি হয়েছে রে? কিছু না, ওই ঠিক আছে। কিছু তো একটা হইছে তোর। না না, এমনি যদি চলতে থাকে তাহলে তো ঝামেলা আছে রে। তোর তো কি হয়েছে ক? তোরা থাক, আমি আসছি। আরে কই যাইতেছস? এই থাকো মানে? কিরে, কিছুই তো বুঝতেছি না। দিন কি হয়েছে ওর? আমার মনে হচ্ছে পাগলই হয়ে গেছে কয়, কিন্তু কোন প্রকারের পাগল হয়েছে এটা বুঝতেছি না। বাবারটা খোঁজ খবর আনা লাগবো, কই কই যাই দেখা লাগবো। ব্যাপারটা খুব জটিল, দেখতেই গো। চল। শুনুন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
অনুমতি দিলে একটা কথা বলতাম। জি বলেন। আমি না আপনাকে দেওয়া সকল ওয়াদা পালন করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ হলে জানাবেন। ইনশাল্লাহ। আর কিছু কি বলবেন? আসলে সবকিছু একদমই নতুন তো, তাই মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। কষ্টের ফল মিষ্টি হয়, এটা কি আপনি শুনেননি? জি। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাবি, হঠাৎ এত জরুরি তলব? এসব কি হচ্ছে? আমি তো ভাবতাছি কি হইতেছে এইসব। হ্যাঁ, হঠাৎ করে ওসমানে এত পরিবর্তন। ওমা, হে রোজা রাখি, নামাজও পড়ে, আমাদের সাথে ঠিকঠাক মিশতেছে না। তোকে আমি টাকা কেন দেই? ওকে নষ্ট করার জন্য। সেইটা তো আমি খুব ভালো করেই জানি ভাবি, কিন্তু আমার ভিতরে না জানার খুব আগ্রহ। ওসমানটা নষ্ট কইরা আপনার কি লাভ? লাভ তো আছে, 2টা লাভ। দেখ, ও যদি নষ্ট হয়ে যায় তাহলে ওকে দিয়ে অনেক টাকা ইনকাম করা যাবে। কিভাবে সেটা আমি তোকে ক্লিয়ার করে দিই। ও নষ্ট হয়ে যাওয়ার পরে হয় ওর মৃত্যু হবে, না হলে ও জেলে যাবে। তখন ওর সব সম্পত্তি হবে আমার স্বামী। লাভই লাভ, বুঝেছিস? আমি খুব ক্লিয়ার বুঝতে পারছি ভাবি, এই লেগেই তো কই এত জল কোথায় যায়। আচ্ছা শোনো, যত টাকা লাগে আমি খরচ করব, কিন্তু ও যেন ভালো মানুষ না হতে পারে। ঠিক আছে ভাবি, আপনি এটি ভেবে কোনো চিন্তা করেন না। আমি ওসমানের পিছনে একটার পর একটা গিট্টু লাগাইতেই থাকুন, দেখুন ও কয়টা গিট্টু ছড়াইতে পারে। ঠিক আছে, আমি গেলাম। যখন যা লাগে আমাকে জানাবে, কিন্তু কাজটা ঠিক মতো হওয়া চাই। ঠিক আছে ভাবি। বাপ রে বাপ, এ তো মহিলা না, এত একটা প্রধানমন্ত্রী মনে হইতেছে। বলেছিলেন 7 দিন পার হলে জানাতে, তাই আসলাম। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে, তার সবচেয়ে বড় উদাহরণ হলেন আপনি। 7 দিন আগের আর পরের জীবনের মধ্যে কোনো পার্থক্য পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি।
অনেক পার্থক্য। কোনটা উত্তম? এই যে এখন যেমনটা আছে। তাহলে আপনার এখন থেকে কিভাবে চলা উচিত? আমার মনে হয় এখনকার মতন। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। কিন্তু একটা প্রবলেম। কি? এভাবে চলতে হলে তো জীবনসঙ্গী হিসাবে একজন ধার্মিক মানুষ দরকার। ও তাই? তাহলে একজন ধার্মিক মানুষ পাশে আনার ব্যবস্থা করে। চেষ্টা তো করছি, কিন্তু পাচ্ছি না। খুব সহজ। আপনার ভাই ভাবিকে বলে তার বাবা মার কাছে নিয়ে যান, তারপর তাকে বিয়ে করে নিয়ে আসেন। বুঝছি। আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসকিন সাহেব, এত মামলা মোকদ্দমার পরেও আমাদের ওসমান ধরাছোঁয়ার বাহিরে। তাকে যে কোনো মূল্যে আমরা অ্যারেস্ট করতে হবে, বুঝছেন?